আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে বলে দিয়েছে যে আমি যেভাবে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা লড়াই করছি, যেভাবে ওবিসি সার্টিফিকেটকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছি, সিএ থেকে মুসলমানদের নাকি তাড়িয়ে দেবে সেই আটকানোর জন্য যেভাবে লড়াই করছি সুপ্রিম কোর্টে, আপনাদের বড় ভাইজান আমাকে জানিয়ে দিয়েছে পশ্চিম বাংলার একজন বৈধ ভোটারেরও নাম না বাদ যায়। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক রাজ্যের মানুষ, তার পাশে খামচিহ্ন দাঁড়াবে, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে। আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আপনাদের বড় ভাইজান আপনারা নিশ্চিন্তে থাকবেন, ভয় পাওয়ার কোনো জায়গা নয়। কাগজ আছে, গণনা ফর্ম একটা জমা করেছেন আর একটা কপি আপনার হাতে আছে তো, সেটা শুধু একটু যত্ন করে রাখুন। বাকি সবার বাড়ি কাগজ আছে। আচ্ছা, 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, আপনারা কেউ জানতাম? এই বলেন, আমি জানতাম না। যখন দরকার হয়েছে খুঁজে সবাই পেয়েছি কি পাইনি? সবাই তো খুঁজে বার করেছি। তাহলে ভয় পাওয়ার দরকার নেই, সব কাগজ রেডি আছে, একটু খুঁজে বার করতে হবে। খুঁজে বার করতে যদি আইনি সহায়তা লাগে, উকিলের যদি প্রয়োজন হয়, আপনাদের 5টা পয়সা খরচ করতে হবে না। আমাদের নেতৃত্বরা গাঁটের টাকা দিয়ে আপনাদের পরিষেবা দেবে, নিশ্চিন্তে থাকুন। আর বলে রাখছি, যদি আপনার জন্য সুপ্রিম কোর্টে যেতে হয়, নেতৃত্বদেরকেও তখন আর টাকা দেওয়ার প্রয়োজন নাই। আপনাদের বড় ভাইজান আমাকে নির্দেশ দিয়েছে, একজন ভোটারের নাম যদি বাদ যায়, তার জন্য আইনি লড়াই করে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লিগামী ফ্লাইট নওশাদ সিদ্দিকী ধরবে আপনাদের জন্য। অলরেডি আপনাদের জানিয়ে রাখি, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, দেখার কোনো দরকার নাই। কারো যদি আর্টিকেল 326 কে ভায়োলেট করে, তার জন্য আইনি লড়াই, কেউ লড়ুক আর নাই লড়ুক, আইএসএফ তার জন্য লড়াই করবে। আমি দুটোর কথাই বলবো। প্রথম কথা, পুলিশ কর্তাদেরকে জিজ্ঞাসা করুন কতক্ষণ তারা দিনে ডিউটি করে। সরকারি কর্মচারীদের 8 ঘন্টা ডিউটি, বা সবার ক্ষেত্রে 8 ঘন্টার বেশি ডিউটি করা যাবে না। ঐতিহাসিক মে দিবস ওই জন্য হয়েছিল, শ্রমিকরা লড়াই করে তাদের অধিকার নিয়েছিল। 8 ঘন্টার বেশি ডিউটি করতে পারবে না। যারা পুলিশের যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা করে ডিউটি করাচ্ছে কে? এই সিস্টেম। এই সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার আছে না না, একটু বলুন তো। যারা দরকার আছে একটু হাত তুলে দেখান। পুলিশ আমাদের হাতটা তুলে রাখুন। পুলিশ আমাদের সামাজিক বন্ধু তো নাকি? সেই পুলিশকে 8 ঘন্টার বেশি যদি ডিউটি করায়, সিস্টেম চেঞ্জ করতে হবে কি হবে না? চেঞ্জ করতে হবে। আমি আজকে একটু সিস্টেমের নিয়ে বক্তব্য দেবো, শুনতে দাঁড়িয়ে আছেন তো নাকি? কে চোর আর কে ডাকাত আর জানতে বাকি আছে মায়েরা? সব জেনে গেছেন তো? চোর ডাকাত জেনে গেছেন, এবার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, সিস্টেম জানতে হবে। আমাদের যে সিভিক ভলেন্টিয়াররা আছে, একটা কনস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ তারা করে না। একটা কনস্টেবল মাস গেলে 30-35 হাজার টাকা মাইনে পাচ্ছেন, একটা সিভিক ভলেন্টিয়ার 10 হাজার টাকা মাইনে পাচ্ছে। কেন পাবে? সিস্টেমের গন্ডগোল আছে বলি তাদের সাথে এই বৈষম্য হচ্ছে। এই সিস্টেম চেঞ্জ করতে হবে। কারণ সিভিক ভলেন্টিয়ার আপনার আমার বাড়ির ছেলে, আপনার আমার বাড়ির পুত্র, কারো পিতা, কারো স্বামী, কারো ছেলে, কারো মেয়ে, এইটাই তো নাকি? ভলেন্টিয়ারতে, সিভিক ভলেন্টিয়ারদের বাইরে নয়। তাহলে 2019 সালে আইনে বলা আছে সম কাজে সম বেতন দিতে হবে। একটা সিভিক ভলেন্টিয়ার যখন একটা কনস্টেবলের মতো কাজ করছে, তাহলে সম কাজ করছে, সম বেতন আজকে পাচ্ছে না। সিস্টেম দ্বারা আজকে সিভিক ভলেন্টিয়ার গুলোকে শোষণ করা হচ্ছে। তাই বন্ধুগণ, এই সিস্টেম আপনি আমি তৈরি করেছি, সংবিধান তৈরি আপনি আমি করেছি। সিস্টেমটাকে সঠিকভাবে চালানোর দায়িত্ব আপনার আমার মধ্যে পড়ছে। পশ্চিম বাংলার 10.5 কোটি মানুষ মিলে যদি সিস্টেমকে চালাতে যায়, সিস্টেম বেকল হয়ে যাবে। একটা মাইক্রোফোন, স্টেজে 20 জন আছে, সবাই ধরে টানাটানি করলে এটা থাকবে? এটা ভাঙচুর হয়ে যাবে। তাহলে কি হয়? একজন সঞ্চালক হিসাবে করে দেওয়া হয়, বা একজন সভাপতি হিসাবে নির্ধারিত করে দেওয়া হয়। সেই সভাপতির হাতে মাইকটা তুলে দেওয়া হয়। সেই সভাপতি যথাযথ নিয়ম মেনে আমরা সেই সভাপতিকে কার পরে কার নাম কি ডাকতে হবে সেই লিস্টটা তুলে দিই।
সভাপতি সেই নামটা ধরে বলে। ঠিক প্রতি 5 বছর ধরে পশ্চিম বাংলার 10.5 কোটি মানুষ, প্রায় 7.5 কোটি ভোটার সিস্টেমটাকে চালানোর জন্য একটা সরকারের হাতে তুলে দেয়। সেই সরকারকে আমরা কিভাবে চালাতে হবে তার রূপরেখা হিসাবে সংবিধানটাকে সামনে দাঁড় করিয়ে দিই। তার রূপরেখা হিসাবে আইন বিচার ব্যবস্থা কেমন ভাবে চলবে তার নির্দিষ্ট গাইডলাইন আমরা দিয়ে দিই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যে সরকার চালাচ্ছে সে সরকার চলছে না, সে সার্কাস চালু করছে। ফলে নির্দিষ্ট নিয়মের সে তোয়াক্কা করছে না। কেমন নিয়মের তোয়াক্কা করছে না? এই আমার পুলিশের যারা আছেন 8 ঘন্টার বেশি তাদেরকে ডিউটি করাচ্ছে, ভুল পথে চলছে। সিভিক ভলেন্টিয়ারদের আপনার সমকাজে সমবেতন দিচ্ছে না, এই অপশাসনগুলো চালাচ্ছে। তাই বন্ধুগণ, শুধু সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ বলে নয়, আপনাকে আমাকেও আজকে সিস্টেমের দ্বারাই শোষণ করা হচ্ছে। আপনারা যারা এখানে আছেন কৃষিকাজের সাথে কারা যুক্ত একটু হাত তুলুন তো। ও বাবা, সবাই ম্যাক্সিমাম মানে সবাই মানে ম্যাক্সিমাম কৃষিকাজের সাথে যুক্ত। দেখুন সিস্টেম আমাদের কি বলেছে। মা, আপনাদের ভাবতে হবে, আপনার হাতে 1000 টাকা দিচ্ছে, ভালো কথা, আমি 1000 টাকার বিরোধী নয়। আমি চাই আমার মাগুলোর হাতে 5000 টাকা করে মাসে দেয়া হোক। আমি চাই আপনাদের হাতে 5000 করে দেয়া হোক। পরিবর্তে রাষ্ট্র কিছু কাজ আপনাদের কাছ থেকে বুঝে নিক। কিন্তু 1000-এর বিরোধী আমি নয়, দিচ্ছে, ছাড়বেন না। কিন্তু প্রশ্ন, আপনার স্বামী আজকে কৃষি কাজের সাথে যুক্ত, কৃষকদের মাসিক গড় আয় কত পরিবার পিছু? আপনাদের জেনে রাখা দরকার সিস্টেম আপনাকে শোষণ কেমন করে করছে। আপনাদের মাসিক গড় আয় বিলো 8000, আপনাদের স্বামীরা আপনারা মাস গেলে 8000 টাকার নিচে ইনকাম করছেন। কেন 8000 টাকার নিচে এত কম কেন ইনকাম হবে? আমরা যদি দেখি হরিয়ানার কৃষকরা পরিবার পিছু মাসে 22000 টাকা ইনকাম করছে। জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় পরিবার পিছু 12000 টাকার বেশি ইনকাম করছে। তাহলে আমাদের পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে 8000 নিচে কেন ইনকাম করবে? আপনারা যদি একটু এগিয়ে যান, মেঘালয় রাজ্যে চলে যান, মেঘালয় রাজ্যের একটা কৃষক পরিবার মাস গেলে 30000 টাকা ইনকাম করে। আপনি কেন 8000 টাকার নিচে ইনকাম করবেন? তারাও কৃষক, আপনারাও কৃষক, তারাও চাষ করছে, আপনারাও চাষ করছেন। তারা মাস গেলে 30000 টাকার বেশি ইনকাম করছে, আপনি মাস গেলে 8000-এর নিচে কেন ইনকাম করছেন? এখানেই তো সিস্টেমের গড়বড় আছে। আপনার ইনকাম বাড়াবে কেন? নওশাদ সিদ্দিকী, আমি রাস্তা বলে দিতে পারি। ইনকাম বাড়াবে সরকার। কিভাবে ইনকাম বাড়াবে আপনাদের আমি ধরিয়ে দিচ্ছি। স্বামীনাথন কমিশন কৃষকদের স্বার্থে এগ্রিকালচার রিলেটেড একটা কমিশন তৈরি হয়েছিল। স্বামীনাথন কমিশনে বলা হয়েছিল উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আপনাদের টাকাটা লুট হয়ে যাচ্ছে। সিস্টেম কিভাবে তার দালাল ছেড়ে আপনাদের ফসলের দামকে তারা লুট করে নিচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি, আপনি একটা ফুলকপি লাগিয়েছেন, একটা বাঁধাকপি গাছ লাগিয়েছেন। ফুলকপি বা বাঁধাকপি পুরো যখন পরিষ্ট হয়, অর্থাৎ খাওয়ার মতো যখন হয়, মার্কেটে বিক্রি করার টাইম পর্যন্ত ওই ফুলকপি বা বাঁধাকপিটাকে তৈরি করতে 3 টাকা খরচ পড়ছে। হয়তো মার্কেটে আপনি বিক্রি করছেন ক টাকায়? কত? 3.5 টাকা। সময়ও আসে 3 টাকার নিচেতে বিক্রি করতে হয়, ঠিক তো? কিন্তু স্বামীনাথন কমিশন কি বলছে? একটা ফুলকপি তৈরি করতে যদি 3 টাকা খরচ পড়ে, ওইটা কৃষক 9 টাকায় বিক্রি করবে। হচ্ছে আপনাদের? ওই জন্যই আপনাদের ইনকামটা কমে যাচ্ছে। কিভাবে 9 টাকা হচ্ছে? 3 টাকা যে খরচ, দাম খরচ হয়েছে 3 টাকা, যত খরচ হয়েছে তার লাভ। 3 টাকা খরচ করেছেন, 3 টাকা লাভ, আর 3 টাকা মেহনত, 9 টাকায় বিক্রি করতে বলছে। এটা কি হচ্ছে? যাতে আপনি 9 টাকায় বিক্রি করতে পারেন, যাতে আপনার স্বামীর মা ইনকাম বাড়ে কৃষক, তার জন্য আমি আপনি সবাই মিলে ভোট দিয়ে এগ্রিকালচার মিনিস্টার করলাম, ভোট দিয়ে কৃষি মন্ত্রী করলাম। কৃষি মন্ত্রীর কাজটাই এটা, বিভিন্ন রাজ্যের তথ্য নেবে, রাজ্যের বাইরের দেশের তথ্য নেবে। ওখানকার কৃষকরা BMW চেপে ঘুরছে, হরিয়ানার কৃষকরা, পাঞ্জাবের কৃষকরা
অডি বিএমডব্লিউ গাড়ি নিয়ে ঘুরছে আর আমার ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা সুসাইড করে নিচ্ছে। এটা চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার জন্য প্রতি 5 বছর আপনাকে সংবিধান সুযোগ দেয়, প্রতি 5 বছর আপনি কৃষিমন্ত্রী তৈরি করার সুযোগ পান, প্রতি 5 বছর ছাড়া ছাড়া আপনি সিস্টেম তৈরি করার সুযোগ পান। কিন্তু দুর্ভাগ্য, যখন সিস্টেম তৈরি করার সময় এসে যায় তখন মাথাতে আর কিছু থাকে না। আপনাদের বলি, আজকে মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 ইনকাম কি করে করছে? তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছে, মধ্যিখানে দালাল ভুইফোরদের কোনো পাত্তা দিচ্ছে না। আপনি ইউরিয়া কিনবেন, আপনি সার কিনবেন, এমআরপি যেটা লেখা আছে তার থেকে কয়েক গুণ বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু ওটা সিস্টেমের মধ্যে পড়ছে না। এমআরপি মতলব ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওর উপরে কেউ বিক্রি করতে পারবে না। যখনই বিক্রি হচ্ছে, সিস্টেমের দরকার ছিল, সরকারের দরকার ছিল যে বিক্রি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলের মধ্যে রাখা। 2-4টে যদি সার ব্যবসায়ীকে ধরে জেলের মধ্যে রাখতো, তাহলে ইউরিয়া সারের দাম আর এমআরপির বাইরে বিক্রি করার সাহস দেখাতে পারতো না। এই জেলের মধ্যে রাখার দায়িত্ব কার? এগ্রিকালচার মিনিস্টারের। এই নির্দেশনা দেওয়া দরকার কার? আপনার ভোটে যিনি কৃষিমন্ত্রী হয়েছেন, কিন্তু আপনার ভোটে কৃষিমন্ত্রী হয়ে গেল, আপনাদের কথা সে ভাবলো না। তাই সময় এসেছে আপনাকে ভাবতে হবে, আমি কৃষক, আমার উৎপাদিত ফসলের যদি আমি 3 গুণ দাম পেতে চাই, আমি দিনের শেষে, মাসের শেষে যদি অন্তত কাশ্মীরের কৃষকের মতো 12,000 টাকা ইনকাম করতে পারি, অন্তত তামিলনাড়ুর কৃষকের মতো, কেরলের কৃষকের মতো, কর্ণাটকের কৃষকের মতো 15,000-22,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমার সিস্টেমকে বদল করতে হবে, নতুন সরকার আনতে হবে, নতুন কৃষিমন্ত্রী আনতে হবে যে আমার উৎপাদিত ফসলের দাম দিতে পারে। আমি আজকে এই ধরনের একটু বক্তব্য দিতে চাই, কারো অসুবিধা হবে? এই আপনারা শুনতে চান? এই বক্তব্য আমি একটু দিতে চাইছি আজকে, কারণ চোর ডাকাত ওই তো এখন বড় নেতা, বড় শাসছে, কদিন আগে চাল চুরির অপরাধে জেল খেটে আসলো, তাই তো নাকি গো? মন্ত্রী সমেত একদম। চোর ডাকাত আর কাউকে বলতে লাগবে না। কিন্তু চোর ডাকাতের পরিবর্তে আপনি কি আনতে চাইছেন? আনতে যায় না সেটাও জানেন। আপনারা এখানকার কৃষকরা মাস গেলে 8,000 নিচে ইনকাম করেন, আমি বলে দিচ্ছি আপনাদের, মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করে এখানকার কৃষকরা পরিবার পিছু। তাহলে এইটা কিন্তু 24,000 টাকা ইনকাম হতো। টাকা কম করে 24,000 টাকা ইনকাম হতো যদি স্বামীনাথন কমিশনের সুপারিশটা মানত, উৎপাদিত ফসলের 3 গুণ দাম যদি দিত। আমি উদাহরণ দিচ্ছি, আজকে আপনি একটা ফুলকপি 3 টাকায় বিক্রি করছেন বা 3.5 টাকায়, ওই ফুলকপিটা তৈরি করতে ক টাকা খরচ হয়েছে আপনার? 3 টাকা কম করে। তাহলে ওইটা যদি কমিশনের সুপারিশ বলছে 9 টাকায় বিক্রি, 3 টাকায় বিক্রি করেছেন, 8,000 টাকা ইনকাম হচ্ছে। 9 টাকায় বিক্রি হলে তাহলে 3 আসতে 24,000 টাকা ইনকাম হতো কি হতো না? তো এই ইনকাম করার সিস্টেমটা কে আনবে? সরকার। সরকারকে কে নিয়ে এসেছে? আপনি। দোষ তো আপনার, দোষ আপনার। আপনি সরকারকে নিয়ে এসেছেন, সরকার আপনার ক্ষতি করছে। প্রতি 5 বছর ছাড়া ছাড়া নতুন সরকারকে আনার সুযোগ সংবিধান আপনাকে আমাকে দিয়েছে। তাহলে আপনি আমি যদি সঠিক সরকারকে নিয়ে আসতে পারি, আপনি আমি যদি একটা সঠিক লোককে কৃষিমন্ত্রী করি, সে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কি বলবে? আইনসভার মধ্যে দাঁড়িয়ে নির্দেশনা দেবে, আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি কোন সারের দোকানে এমআরপির উপরে কোনো রেট নেওয়া যাবে না। যদি কোনো সারওয়ালা এমআরপির উপরে রেট নাই, তাকে ধরে জেলের মধ্যে রাখা হবে। তাহলে আপনারা বলুন, যেটা খরচ হয়ে যাচ্ছে সেটা বাঁচবে। এইরকম করতে করতে আপনাদের ইনকামটা বাড়বে। কোন জায়গায় রেট পাবে, কোন জায়গায় রেট বেশি নিয়ে নিচ্ছে, সেটা কমাবে।